আমরা তৃতীয় অধ্যায়ের সেকেন্ড পার্ট শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে কি, নেচার অফ ফোর্স, দ্যাট মিনস মৌলিক বলের প্রকৃতি। তো কি বলা আছে এখানে, যে পৃথিবীতে মোট কয় ধরনের? 4 ধরনের মৌলিক বল রয়েছে। নাম্বার 1 মহাকর্ষ বল, নাম্বার 2 তড়িৎ চুম্বকীয় বল, নাম্বার 3 দুর্বল নিউক্লিয় বল, নাম্বার 4 সবল নিউক্লিয় বল। তো এই প্রত্যেকটা বলের সাথেই আমরা স্পেসিফিকলি আলাদা আলাদাভাবে পরিচিত হব। চলো সামনে যাওয়া যাক। প্রথমে আসো গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বলের ডেফিনেশনটা আমরা জানি। কি বলা আছে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে, যেমন চাঁদ এবং পৃথিবীর মধ্যকার আকর্ষণ বল। চলো এখানে একটা 3D ইমেজ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে এই পৃথিবীকে কেন্দ্র করে কি করতেছে, চাঁদ তার চতুর্পাশে ঘুরতেছে, ঠিক না? এখন এই যে চাঁদটা একটা নির্দিষ্ট কক্ষপথে থেকে এই পৃথিবীকে চতুর্দিক থেকে রাউন্ড দিতেছে, এটা কিন্তু এমনি এমনি দিচ্ছে না। প্রশ্ন আসে এরকম যে চাঁদ তার কক্ষপথ থেকে ছিটকে যায় না কেন? কারণ হচ্ছে এই চাঁদ এবং কি পৃথিবীর মধ্যে একটা নির্দিষ্ট বল কিন্তু কাজ করে। ওই বলটা যদি ঠিকঠাকভাবে বা নির্দিষ্ট না হইতো বা বলটা যদি ঠিকভাবে কাজ না করতো, তাহলে কিন্তু চাঁদ এই সমদূরত্ব বজায় রেখে কিন্তু চতুর্দিক থেকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতো না। তো খুবই সহজ, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণকে আমরা কি বলবো? মহাকর্ষ বল বলবো। ক্লিয়ার? তারপরে আসো তড়িৎ চুম্বকীয় বল। এই তড়িৎ চুম্বকীয় বল নিয়ে একটু আলোচনা করি। ডেফিনেশন কি? যে বলের কারণে আধানযুক্ত কণা বা বস্তু পরস্পরকে আকর্ষণ বা কি বিকর্ষণ করে এবং বিদ্যুৎ ও চুম্বকত্বের ঘটনাগুলো ঘটে, তাকে কি বলে? তড়িৎ চুম্বক বল বলে। আমরা চাইলে আমাদের ডেফিনেশনটা এখানেও শেষ করতে পারি। যাই হোক, তো দেখো তড়িৎ চুম্বকীয় বলটা বোঝার জন্য আমরা এখানেও একটা অ্যানিমেটেড ইমেজ দেখতে পাচ্ছি। এখানে আমরা তো জানি যে সমধর্মী আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। যেহেতু তোমরা নতুন, যারা এই অধ্যায় প্রথম পড়তেছো, হয়তো নাও জানতে পারো, ক্লাস 8 তো জানার কথা যে সমধর্মী আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তো এখানে দেখো দুইটা ধনাত্মক আধানযুক্ত বস্তু পরস্পরকে বিকর্ষণ করতেছে, আবার বিপরীতধর্মী আধানগুলো পরস্পরকে আকর্ষণ করতেছে। এখানেও সমধর্মী নেগেটিভ চার্জ পরস্পরকে কি করতেছে? বিকর্ষণ করতেছে। তো আধানদ্বয়ের মধ্যকার যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের কারণেই যে বলটা তৈরি হয়, সেই বলটা হচ্ছে কি? তড়িৎ চুম্বকীয় বল। বুঝতে পারছো? তো মনে রাখতে হবে, আমরা যত ধরনের মৌলিক বল পাবো, কত ধরনের? 4 ধরনের। ওই 4 ধরনের মৌলিক বলের মধ্যে একমাত্র এটাই আছে যে কি আকর্ষণও হয় বিকর্ষণও হয়। তারপরে এই মহাকর্ষ বলের তুলনায় কি এটার আকর্ষণ শক্তি বা বিকর্ষণ শক্তি অনেক বেশি, এবং এটা অনেক পাল্লা নিয়ে কি করে কাজ করতে পারে। তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা থাকা লাগবে। হ্যাঁ, তারপর এখানে যে বলা আছে যে চুম্বকত্ব, চুম্বকের ধর্ম কি আমরা তো জানি না। চুম্বকের ধর্ম হচ্ছে আকর্ষণ করা, বিকর্ষণ করা। তো আধানযুক্ত বস্তুগুলো যে আকর্ষণ করে বিকর্ষণ করে, আকর্ষণ বিকর্ষণ করার স্বভাব বা বৈশিষ্ট্য হচ্ছে চুম্বকের বৈশিষ্ট্যই। ক্লিয়ার? তো আমরা তড়িৎ চুম্বকীয় বল কি সেটা শিখে ফেললাম। তারপরে আসো দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স নিয়ে আলোচনা করি। কি বলা আছে? যে বলের কারণে কোনো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয়, তাকে দুর্বল নিউক্লিয়ার বল বলা হয়। ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ভারী নিউক্লিয়াস। মনে রাখতে হবে, বিশেষ করে ভারী নিউক্লিয়াস যাদের পারমাণবিক সংখ্যা 82-এর উপরে হয়, ওই ভারী নিউক্লিয়াসগুলো অস্থিতিশীল হয়। কেন অস্থিতিশীল হয়? যে ওইখানে প্রোটনের চাইতে নিউট্রনের পরিমাণ অনেক বেশি থাকে। এখন এই অস্থিতিশীল নিউক্লিয়াসগুলোকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলে। এই তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গমন হয়। একটা হচ্ছে আলফা রশ্মি, আরেকটা হচ্ছে বিটা রশ্মি, আরেকটা হচ্ছে গামা রশ্মি। এই গামা রশ্মি, এখন বিষয় হচ্ছে যে বলের কারণে এরকম একটা তেজস্ক্রিয় ভারী নিউক্লিয়াস থেকে বা অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে এই বিটা রশ্মিটা নির্গমন হয়, ওই বলটাকে আমরা কি বলবো? দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। এতটুকু মনে রাখলেই চলবে। তেজস্ক্রিয়তা অনেক বিশাল একটা বিষয়, এটা নিয়ে আমাদের আলাদা অধ্যায় আছে। ওই অধ্যায়ে গেলে, ফিজিক্সের ওই অধ্যায়ে গেলে আমরা তেজস্ক্রিয়তা যখন আরও ভালোভাবে জানবো, কেন বিটা রশ্মি নির্গমন হয় সেটা জানতে পারবো। বিটা রশ্মি নিয়ে আরও ইন ডিটেলসে স্টাডি করতে পারবো। তো আশা করি দুর্বল নিউক্লিয় বল কি সেটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে আসো আমরা পরবর্তীতে যাই। এবার আসো ফাইনাল বা 4 নাম্বার মৌলিক বল, সেটা হচ্ছে কি সবল নিউক্লিয় বল। ডেফিনেশন কি? যে বলের কারণে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন শক্তিশালী বলে পরস্পরের সাথে আবদ্ধ থাকে,
তাকে কি বলে? সবল নিউক্লিয় বল বলে। তো আমরা একটু এই ইমেজটাতে একটু লক্ষ্য করি। দেখো, খুব সুন্দর একটা নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি। যদিও পরমাণু খুব ক্ষুদ্র একটা বিষয় এবং ওই পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসটা আরও ক্ষুদ্র বিষয়। তো এটাকে আমরা একটু বড় করে এবং ভালো করে ভিজুয়াল করে একটু বোঝার চেষ্টা করতেছি এখানে। দেখো, আমরা তো জানি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। তো প্রোটন তার স্বকীয়তা হচ্ছে কি, সে নিজের মধ্যে পজিটিভ চার্জ ধারণ করে, আর এই নিউট্রনের মধ্যে কোনো ধরনের কি নেই? চার্জ নেই বা আধান নেই। ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে প্রোটনগুলো একটা নিউক্লিয়াসের মতো ক্ষুদ্র জায়গার মধ্যে একত্রে থাকতেছে, এগুলো তো এমনি এমনি থাকতেছে না, তাই না? কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করার কথা, একটা প্রোটন আরেকটা প্রোটনকে দূরে ঠেলে দেওয়ার কথা। এমনটাই তো হওয়া উচিত ছিল, ঠিক না? কারণ আমরা পড়ে আসছি যে সমধর্মী আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তাহলে নিউক্লিয়াসের মতো বা পরমাণুর কেন্দ্রের মতো অত্যন্ত ক্ষুদ্র একটা জায়গার মধ্যে এতগুলা পজিটিভ চার্জ একসাথে থাকতেছে, অবশ্যই এখানে কিছু রহস্য আছে। সেই রহস্যটা হচ্ছে কি? সবল নিউক্লিয় বল। তো এদের সাথে যে নিউট্রনটা থাকে, ওই নিউট্রন মূলত প্রোটনগুলোর সাথে একটা বিশাল পরিমাণ শক্তি বলে পরস্পর যুক্ত থাকে, কিন্তু এই শক্তিটাকে মূলত আমরা সবল নিউক্লিয় বল হিসেবে জানি। তো এখন আমরা তো জানি যে অ্যাটমিক বোমা বা পারমাণবিক বোমা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটা বোমা, এবং একটা পারমাণবিক বোমাকে যখন একটা নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে ফেলা হয়, ওই রাষ্ট্রের মানচিত্র পৃথিবী থেকে উধাও হয়ে যায়। কতটা শক্তিশালী, তাই না? তো অ্যাটমিক বোমার যে শক্তিটা মূলত আসে, বা এত শক্তি আমরা আজ জানি যে পারমাণবিক বোমাতে আসে, এই শক্তিগুলো মূলত পরমাণুর নিউক্লিয়াসের এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে থাকা এই সবল নিউক্লিয় বল হিসেবেই কিন্তু আসে। যদি কোনোভাবে এই নিউক্লিয়াসকে ভাঙা যায়, এবং নিউক্লিয়াসকে ভাঙলে প্রোটন এবং নিউট্রনের মধ্যে জমে থাকা সবল নিউক্লিয়ার বল যখন বেরিয়ে আসে, ওই বেরিয়ে আসা শক্তিটা দিয়ে কিন্তু এখন আমরা পারমাণবিক চুল্লি ব্যবহার করে বিদ্যুৎ আবিষ্কার করতে পারতেছি, বিদ্যুৎ তৈরি করতে পারতেছি। তারপরে পারমাণবিক বোমার মধ্যে এই শক্তি প্রয়োগ করে আমরা ধ্বংসাত্মক লীলা চালাইতে পারতেছি। ঠিক আছে? তো মোটামুটি আমরা দুই ধরনের নিউক্লিয়ার বল পাইলাম। একটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স বা দুর্বল নিউক্লিয়ার বল, আর একটা হচ্ছে সবল নিউক্লিয়ার বল। তো দুইটার মধ্যে কিন্তু গোলমাল পাকাই ফেললে হবে না। আমি আবারও দুইটার কনসেপ্ট ক্লিয়ার করতেছি। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যখন একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গমন হবে, যে বলের কারণে বিটা রশ্মিটা নির্গমন হবে, ওই বলটাকে বলবো আমরা উইক নিউক্লিয়ার ফোর্স। আর সবল নিউক্লিয় বল হচ্ছে যে আকর্ষণ বলে প্রোটন এবং নিউট্রন পরস্পরের সাথে একটা নির্দিষ্ট বলে আবদ্ধ থাকে, সে আকর্ষণ বলটাকে বলবো আমরা কি? সবল নিউক্লিয়ার বল। তো এখন আসো, চারটা নিউক্লিয়ার বলের মধ্যে আমরা শক্তি মাত্রার একটু কম্পারিজন করি। মনে রাখতে হবে, সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, আর সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তারপরে শক্তিশালী বল হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, আর তারপরে শক্তি বল হচ্ছে, মানে তারপরে শক্তি মাত্রা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ক্লিয়ার? তো আরেকটা বিষয় আমাদের মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে চারটা মৌলিক বলের মধ্যে একমাত্র তড়িৎচুম্বকীয় বলটাই আছে যেখানে আকর্ষণ বল হয়, বিকর্ষণ বল হয়। মানে ওখানে চুম্বক বল আমরা তো জানি সমধর্মী বা একই মেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। চুম্বকের এই বৈশিষ্ট্যটা আমরা অ্যাজ ইউজুয়াল দেখতে পাই। তো এই কারণে সবল তড়িৎচুম্বকীয় বলের মধ্যে আমরা বিকর্ষণ বলটাও পাই, তারপরে কি আকর্ষণ বলটাও পাই। আর বাদ বাকি যে তিনটা মৌলিক বল আছে, তিনটা মৌলিক বলই কিন্তু আকর্ষণ বল। আমাদেরকে এইভাবে শিখতে হবে এই বিষয়গুলা।